প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এই মুহূর্তে পুরো বিশ্বের নিরাপত্তা, পারমাণবিক হামলা থেকে বেঁচে থাকা, পরিবেশ বিপর্যয় থেকে বেঁচে থাকা, অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি পাওয়া, দুর্ভিক্ষ এড়াতে পারা, কর্মসংস্থান হারিয়ে ফেলা থেকে বেঁচে থাকা, এই সব কিছু বলতে গেলে নির্ভর করছে একজন লোকের খেয়াল খুশির উপর। বিষয়টি যেন অনেকটা এরকম যে তিনি ডিফ্যাক্ট গড, তার উপর সব কিছু নির্ভর করছে। তিনি কোনো ভালো মানুষ না, তিনি কোনো সুস্থ মানুষ না, তিনি একজন অসুস্থ মানুষ যার মস্তিষ্ক নেতিবাচকভাবে কাজ করে। তিনি কে ইতিমধ্যে আপনারা ধরে ফেলেছেন প্রিয় দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি কোনো সুস্থ মানুষ না, হতেই পারেন না। আর এই লোকটির উপর, মর্জির উপর নির্ভর করছে আমাদের সব কিছু, যা কিছু বলছিলাম, ভালো মন্দ সব কিছু। তিনি যদি কোনো নেতিবাচক সিদ্ধান্ত না নেন, সব কিছু আগের মতোই হতে থাকবে। সামান্য অবস্ট্যাকল হয়েছে, এটি কাটিয়ে ওঠা যাবে। আর তিনি যদি কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেন, তখন পুরো বিশ্ব স্থির হয়ে উঠবে। এটি কোনো আঞ্চলিক বিষয় না। ইরান যুদ্ধের কথা বলছি, এটি আঞ্চলিক অবস্থার মধ্যে সীমিত নেই, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, এটি বৈশ্বিক যুদ্ধে রূপান্তরিত হয়েছে। কারণ এই যুদ্ধের কারণে বৈশ্বিক সমস্যা তৈরি হয়েছে সব জায়গায়। আপাত দৃষ্টিতে বিষয়টি শুধুই জ্বালানিতে সীমাবদ্ধ, আর জ্বালানি একটি বিশাল ভাইটাল ফ্যাক্টর আমাদের জীবনে, পৃথিবীর সব দেশের মানুষের জন্য। তো সেটি তো আছেই, এর বাইরে মানবতা বিপন্ন হতে পারে সার্বিকভাবে এই যুদ্ধ বিস্তৃত হলে, এবং এই যুদ্ধ সত্যিকার অর্থে একটি বৈশ্বিক যুদ্ধ হয়ে উঠলে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে, যার নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব আপনাদের সঙ্গে এই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে। তিনি আপাতত নিজেকে যতই ডিফ্যাক্ট গড বোঝাবার চেষ্টা করেন, তার উপর সব কিছু নির্ভর করছে এমন ভাব তিনি দেখাচ্ছেন। তো তার নিজ দেশে কী অবস্থা, সেই বিষয়টি একটু ভাববার চেষ্টা করব, দেখবার চেষ্টা করব তথ্য উপাত্তের সহযোগিতায়। তো গতকাল 6 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেস্টিজিয়াস উইকলি ম্যাগাজিন নিউজ উইক একটি আর্টিকেল ছাপিয়েছে গতকাল। তো সেই আর্টিকেলের হেডলাইনটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। হেডলাইন ছিল, ট্রাম্পস odds of being removed by 25th amendment hit new record high। যার মানে হলো, ট্রাম্পের তার পজিশন থেকে, প্রেসিডেন্ট পোস্ট থেকে সরে যাবার সম্ভাবনা 25তম সংশোধনীর দ্বারা যে সম্ভাবনাটি তৈরি করে, সেটি রেকর্ড হাইতে পৌঁছেছে, সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতায় টিকে না থাকবার সম্ভাবনা, তার পদ থেকে অপসারিত হবার সম্ভাবনা, সংবিধানের 25তম সংশোধনী দ্বারা যেটি বিধিবদ্ধ আছে এটি সম্ভব, সেই সম্ভাবনাটি রেকর্ড হাইতে পৌঁছেছে। এটি নিউজ উইক গতকাল প্রতিবেদন করেছে। আর দুদিন আগে, গতকালকের আগের দিন আরেকটি প্রতিবেদন, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। পরে বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো, এবং চমৎকার হতে যাচ্ছে তথ্যপাত্রগুলো। আমি বিশ্বাস করি আপনারা এনজয় করবেন এবং ভালো লাগবে, অল্প হলেও শান্তি পাবেন এগুলো শুনলে। তাই সঙ্গে থাকবার জন্য অনুরোধ করছি। তো kalshi.com একটি ওয়েবসাইট, আর এই ওয়েবসাইট একটি মার্কেট প্লেসের। সে মার্কেট প্লেসটি মূলত প্রেডিকশন মার্কেট প্লেস বলা হয় এগুলোকে। যুক্তরাষ্ট্রে এমন কতগুলো মার্কেট প্লেস আছে, দেশটি বিশাল এবং সেখানে অনেক কিছু ঘটে অদ্ভুত। প্রেডিকশন মার্কেট প্লেস, নানা রকম মার্কেট প্লেস আছে আমরা জানি। ই কমার্স একটি মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস অসংখ্য রকমের আছে। তো এর বাইরে প্রেডিকশন মার্কেট প্লেস, অর্থাৎ এই মার্কেট প্লেসে বেচা কিনা হয় প্রেডিকশন, ভবিষ্যৎবাণী, সম্ভাবনা বেচা কিনা হয়। তার একটু ব্যাখ্যা করে যদি বলি, তাহলে এটি এক ধরনের স্টক মার্কেটের মতোই মার্কেট। তবে সেখানে আপনি স্টক কিনবেন না, আপনি সেখানে কিনবেন একটি চুক্তি, একটি কন্ট্রাক্ট, যা কিনা বাইনারি পদ্ধতিতে হয় হবে ইয়েস, না হলে নো। আর সেগুলো কোনো ভবিষ্যৎ ঘটনাকে নিয়ে, যেমন কোনো দুটো দল, একটি খেলা পেন্ডিং আছে, ডিউ আছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে হবে। তো সেই খেলায় কোন দল জিতবে, সো আপনি এখানে কন্ট্রাক্ট কিনবেন, ইয়েস অর নো কন্ট্রাক্ট। এটি আপনার ইনভেস্টমেন্ট। তো যদি আপনি ইয়েস কেনেন এবং আপনার দল জিতে যায়, আপনি এখানে অর্থপ্রাপ্তি হবে আপনার।
আপনার দল হেরে গেলে আপনি কিছু পাচ্ছেন না, বিনিয়োগ হারিয়েছেন। তো যে কোনো বিষয়ে কোন দল নির্বাচনে জিতবে বা যে কোনো বিষয়ে ইরান যুদ্ধ 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, যাবে না, ইয়েস নো, এই হলো পদ্ধতি। তো এটি প্রেডিকশন মার্কেট প্লেস বলা হয়। তো প্রেডিকশন মার্কেট প্লেস kalshi.com। আর বাই দ্য ওয়ে, প্রেডিকশন মার্কেট প্লেসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম হলো kalshi.com। এটি যুক্তরাষ্ট্রের সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি সব কিছুতে প্রভাব বিস্তার করে। অর্থাৎ এই মার্কেট প্লেসে যারা ট্রেড করছেন সেই ট্রেডাররা ইয়েস নো কোন পক্ষকে সমর্থন করছেন নির্দিষ্ট কোনো একটি ভবিষ্যৎ ইস্যুতে, সেইটির উপর যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ন্যারেটিভস, ইকোনমিক সিচুয়েশন, ইনফ্লেশন, এই বিষয়গুলো অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। তো অতটাই প্রভাবশালী এই প্রেডিকশন মার্কেট প্লেসগুলো। তো এই বিষয়ের কথা না বাড়িয়ে এখন চলে আসি kalshi.com কি বলেছে গতকালকের আগের দিন। kalshi.com বলেছে, উইল দ্য 25th অ্যামেন্ডমেন্ট বি ইউজড ডিউরিং ট্রাম্পস প্রেসিডেন্সি। ট্রাম্পের এই যে শাসনামল, এই সময়ে কি সংবিধানের 25তম সংশোধনী ব্যবহার করা হবে? তার মানে kalshi.com এবং নিউজউইক একই লাইনে রিপোর্ট করেছে। আচ্ছা, এবার একটু জেনে দেখি 25th অ্যামেন্ডমেন্ট কি। যুক্তরাষ্ট্রের সংবিধানের এই 25তম সংশোধনী হলো, সংবিধানে এমন একটি বিধান আছে, উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, যিনি এখন JD ভান্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, ভাইস প্রেসিডেন্ট চাইলে ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যদি তাকে সহযোগিতা করেন তাহলে রাষ্ট্রপতিকে তার পদ থেকে রিমুভ করা যায়। তারা এমন একটি সিদ্ধান্তে আসতে পারেন যে প্রেসিডেন্ট আর ক্ষমতা দায়িত্ব পালনে সক্ষম নন, কোনো কারণে তিনি আনফিট, তখন তার পদটি শূন্য হয়ে যাবে। এই কাজটি কারা করবেন? ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। নিশ্চয়ই যারা ইরান যুদ্ধ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন, ফলো করছেন, তাদের অনেকের জানা আছে সাম্প্রতিককালে, গত মাসের কথা এটি, আমরা কিন্তু JD ভান্স, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, এবং ট্রাম্পের মধ্যে এক ধরনের শীতল মনোভাব লক্ষ্য করছিলাম। যদিও গত কয়েক সপ্তাহ আবার বিষয়টি ঠিক হয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু আসলে ঠিক হয়নি। কারণ JD ভান্স ডোনাল্ড ট্রাম্পের মতো অতটা পাগল নন, একটু ঠান্ডা মাথার মানুষ। তাই তিনি একটু রয়ে শয়ে ইরানে হামলা করবার পক্ষপাতী ছিলেন। তিনি যে খুব ভালো মানুষ সেটা আমি বলবো না, এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্পেরই ডেপুটি তিনি। বাট ডোনাল্ড ট্রাম্পের চাইতে তার অবস্থা একটু ভালো, একটু ঠান্ডা মাথার লোক, অর্থাৎ তার সঙ্গে নেগোশিয়েট করা যায়, আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন, কোনো চুক্তি করবার চেষ্টা করতে পারবেন, যা আপনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পারবেন না। তো যাই হোক, তো শীতল অবস্থা আমরা দেখেছি। তো এই লোকের সহযোগিতা লাগবে, ক্যাবিনেটের মেজরিটির সহযোগিতা লাগবে। তো এখন তারা সেই সহযোগিতা করবেন কি না সেটি হলো বড় কথা। আচ্ছা, এর বাইরেও তথ্যগুলো হলো kalshi.com এর কিছু জরিপ আপনাদের দেখাবো, কিছু স্ট্যাটিস্টিক্স। সেটি হলো kalshi.com একটি জরিপে দেখিয়েছে যে, আমরা জানি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে আছে। জরিপের তথ্যগুলো আপনাদের দেওয়ার আগে একটু ছোট্ট ভূমিকা নেব। মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে, আর প্রতি 2 বছর পর কোনো রাষ্ট্রপতি যখন ক্ষমতায় আসেন, 2 বছর পর তাকে একটি মধ্যবর্তী নির্বাচন সহ্য করতে হয় বা মধ্যবর্তী নির্বাচনের ভেতর দিয়ে যেতে হয়। তো এই নির্বাচনটি তাদের জন্য ভালো হয় না, অতীতে দেখা গিয়েছে। বেশিরভাগ উদাহরণগুলো আছে, রাষ্ট্রপতি ভালো করেন না, অর্থাৎ তার দল ভালো করে না মধ্যবর্তী নির্বাচনে, কারণ 2 বছরে হয়তো জনগণ বিরক্ত হয়ে যান তাদের উপর। এমনকি যারা খুব রাষ্ট্রপতি হিসেবে জনপ্রিয় ছিলেন তাদের ক্ষেত্রে এটি ঘটেছে, মধ্যবর্তী নির্বাচনে তাদের দল ভালো করেনি। তো সেদিক থেকে দেখতে গেলে বিল ক্লিন্টন, তারপর বারাক ওবামা, রোনাল্ড রিগান, এরা 3 জনই কিন্তু জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। এরা 3 জনই কিন্তু তাদের দল তাদের মধ্যবর্তী নির্বাচনে ভালো করতে পারেনি। তো এটি একটি প্রবণতা যুক্তরাষ্ট্রের জনগণের। তো মধ্যবর্তী নির্বাচন সামনে নভেম্বরে, এমনিতেই ভালো করবে না প্রবণতা অনুযায়ী। তার উপর ট্রাম্প যা করেছে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে ইরানে হামলার পরবর্তী অবস্থাগুলো, এখন তার নিজের দেশ অস্থিতিশীল, জ্বালানি মূল্য লোকের সামর্থ্যের বাইরে, প্রতিটি মার্কিন নাগরিকের দৈনন্দিন জীবনে প্রায় $3 করে যুক্ত হয়েছে এক্সট্রা খরচ, এই যুদ্ধের খরচ তাদের মাথা পিছু। এটি তারা কেন নেবেন কিনা দীর্ঘদিন ধরে নেবেন না, সেই নমুনা আমরা দেখেছি। যুক্তরাষ্ট্রের অন্তত 3200 জায়গায় একসঙ্গে
প্রতিবাদ সমাবেশ হয়েছিল ইরান যুদ্ধের বিরুদ্ধে সাম্প্রতিককালে। তো এটি ভালো লক্ষণ না। তাই কালশি.কম এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের, ভোটারদের, ট্যাক্স পেয়ারদের মনোভাব কেমন রিপাবলিকান পার্টির প্রতি, ডোনাল্ড ট্রাম্পের প্রতি, এইসব বিবেচনায় নিয়ে তারা জরিপ চালিয়েছে। তো সেই জরিপে দেখা গেছে যে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে নেবে হয়তো ডেমোক্রেটরা, আর এই সম্ভাবনা আছে 84%। 84% লাইকলিহুড কিংবা পসিবিলিটি যে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবেন। এমনকি বলা হয়েছে রিপাবলিকানদের কাছ থেকে সেনেটের দায়িত্ব তারা ছিনিয়ে নিতে পারেন ডেমোক্রেটরা। যদিও কালশিতে এই জরিপটি একেবারে, যেটাকে আমরা বলি হাড্ডাহাড্ডি, সেরকম দেখিয়েছে। সেনেটে রিপাবলিকানরা পাবে 51% আর ডেমোক্রেটরা পাবে 50%, এরকম একটি জরিপ সেনেটের ব্যাপারে উঠে এসেছে। বাট কংগ্রেসের বিষয়ে একেবারেই বিষয়টি অন্যরকম, 84% ডেমোক্রেটরা পাচ্ছে। তার মানে কি ট্রাম্পের পায়ের নিচে মাটি আছে বলে আপনি মনে করেন? জরিপ তো সে কথা বলছে না। আচ্ছা, তো এখন কেন এমনটি হচ্ছে? নিউজিক কেন এটি রিপোর্ট করছে? কালশি কেন একই লাইনে কথা বলছে? অন্যান্য অনেক দৈনিক, অনেক ম্যাগাজিন সেই কথাই বলছে। কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকরা বোঝার চেষ্টা করেছেন বা করছেন যে ট্রাম্প এক্সট্রিমলি আনডিপেন্ডেবল, আনপ্রেডিক্টেবল, আনরিলায়েবল একজন মানুষ, যার উপর নির্ভর করা যায় না। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ এই উন্মাদের উপর নির্ভর করতে পারে না, যিনি সকালে এক কথা বলেন, বিকেলে আর কথা বলেন, কি বলেন তিনি জানেন না আসলে। আচ্ছা, রোববার ইস্টার ডেতে তিনি যে তার ট্রুথ সোশ্যালে তিনি যে মেসেজ দিয়েছেন, ভয়ঙ্কর। নিউজিক সেই মেসেজকে বলেছে প্রোফেনিটি লেইডেন, ভালগার বলেছে, অর্থাৎ অশ্লীলতায় ভরপুর, অশ্লীলতা একেবারে ভারাক্রান্ত তার সেই মেসেজ। যেই মেসেজে তিনি ইরানিদের জারদ সন্তান বলে আখ্যায়িত করেছেন, জারদ সন্তানেরা, এবং এফ ওয়ার্ড ব্যবহার করেছেন। আজ পর্যন্ত এমন রেকর্ড পৃথিবীতে কোথাও নেই যে কোনো রাষ্ট্রপতি অন্য একটি দেশকে এইভাবে কথা বলে এফ ওয়ার্ড ব্যবহার করছে, জারদ সন্তান বলছে তাদের, এবং এমনকি মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছেন। তিনি বলেছেন প্রেইজ বি টু আল্লাহ। এটি সার্কাস্টিক ওয়েতে বলেছেন, একেবারে সার্কাস্টিক বিষয়টি, অর্থাৎ শ্লেষাত্মক ভঙ্গিতে। তো এটি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। আর ইতিমধ্যে তিনি যুদ্ধাপরাধ করছেন। সম্প্রতি তিনি বলেছিলেন যে আমি মজা করবার জন্য ইরান আক্রমণ করতে পারি। কি ভয়ঙ্কর কথা! এটি যুদ্ধাপরাধের জন্য যথেষ্ট এই কথাটি। আর কয়েকবার তিনি পরিবর্তন করে যে আলটিমেটাম ইরানকে দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা আছে সর্বশেষ আলটিমেটাম শেষ হবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, যেটি নিউ ইয়র্ক টাইম, মঙ্গলবার সন্ধ্যা 8টায় শেষ হবে সেই আলটিমেটাম। এবং ইতিমধ্যে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প যে মঙ্গলবারই হবে ইরানের জন্যে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজেস ডে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এবং সেতুগুলো সব ধ্বংস করে দেবেন। এগুলো বেসামরিক ইনফ্রাস্ট্রাকচার, বেসামরিক অবকাঠামো, পরিষ্কারভাবে এগুলো যুদ্ধাপরাধ। তো তিনি যে যুদ্ধাপরাধ করছেন সেটি তিনি জানেন না, আর কেউ তাকে বলবার সাহসও পায় না। কে বলবে তাকে? যে বলবে সে বিপদে পড়ে যাবে। তো এই অবস্থায় চলছে বিষয়। তাই পরিস্থিতি এখন যেখানে দাঁড়িয়েছে, মধ্যবর্তী নির্বাচনে তার দল গোহারা হারবে, এটি পরিষ্কার। কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে ডেমোক্রেটরা, এমনকি সেনেটেরও। তো ঠিক এক্ষুনি যদি, যেমনটি আমরা বলছিলাম যে 25তম সংশোধনীতে তাকে ইমপিচ করা যায় কিনা, তাকে সরিয়ে দেওয়া যায় কিনা, ভাইস প্রেসিডেন্ট ক্যাবিনেট মেম্বারদের নিয়ে এমন উদ্যোগ নেবেন কিনা, যদি নাও নেন, কারণ তার দলেরই এরা, তাহলে যদি পরিস্থিতি পাল্টে যায়, ডেমোক্রেটরা কংগ্রেসের দায়িত্ব পান, সেনেটেও তারা মেজরিটি আবার ফিরে পেতে সক্ষম হন আসন সংখ্যা, তাহলে এটি 1-2 ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প আর তার মেয়াদ শেষ করতে পারবেন না, এটি পরিষ্কার। আর তিনি মেয়াদ শেষ করতে না পারা মানে বিশ্ববাসী একটি দীর্ঘ প্রলম্বিত, লং ড্রন একটি বিশাল সমস্যা থেকে মুক্তি পাবে। সমস্যাটি ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ, আসলে অন্য কিছু যদি না বলি, ডোনাল্ড ট্রাম্প নিজে একটি সমস্যা। তো এই সমস্যার থেকে
বিশ্ববাসী মুক্তি পাবে, যুক্তরাষ্ট্রের মানুষেরা মুক্তি পাবে, মানবতা মুক্তি পাবে, এবং আমরা সব এই বাজে বিষয়গুলো থেকে মুক্তি পাবো। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবেন।